এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনাকে অনেক ভালোবাসি আমি। হয়তো আপনি কোনোদিন জানবেনই না, আপনাকে পাওয়ার জন্য ভেতর ভেতর কতটা ছটফট করেছি আমি। কিন্তু আফসোস, আপনাকে কোনোদিন ভাবনা চিনেও কেন যে এত আকাঙ্ক্ষা জন্মেছিল আমার এই পোড়া মনে। মেহের আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। সব কথা, সব কষ্ট যেন তার গলার কাছে সে দলা পাকিয়ে গেল। সে পরম যত্নে ও ভালোবাসা অ্যালবামটা তার নির্দিষ্ট স্থানে রেখে দিল। এবার সমস্ত আবেগ আর মায়া ত্যাগ করে সে সিলিং ফ্যানের নিচে এসে দাঁড়ালো। শেষবারের মতো সিলিং ফ্যানের দিকে তাকালো, অতপর ফিসফিসিয়ে বলল, আমাকে মাফ করে দেবেন, আমার না হওয়া পুরুষ। আপনাকে বড্ড বেশি ভালোবাসি। এই তাজদুবা মেঘের দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারলেও আপনার চোখে ঘৃণাপূর্ণ চাহনি সহ্য করার ক্ষমতা তার নেই। তাই চিরকালের জন্য সবাইকে মুক্তি দিয়ে গেলাম। শেষ মুহূর্তের আকস্মিকতা মেহের ধীর পায়ে ফ্যানের নিচে রাখা টোলটার উপর গিয়ে দাঁড়ালো। গলায় উড়নার ফাঁসিটা পেঁচিয়ে সে যেয়ে নিজের শরীরটাকে শূন্যে ঝুলে দিতে যাবে, ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগে এক তীব্র আঘাতে দরজা ভেঙে গেল। আর ঝড়ের ব্যাগে ভেতরে এসে ঢুকলো ইফাত। ইফাত ভেতরে ঢুকেই মেহেরের এমন মারাত্মক কাণ্ড দেখে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে আর কোনো কিছু ভাবার বা দেখার সময় নিল না। চিলের মতো ছুটে গিয়ে এক হ্যাচকায় মেহেরকে ফ্যানের নিচ থেকে টেনে নামালো। চোখের পলকেই তাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল সে। ইফাতের চেনা বুকের পেতে মেহেরের এতক্ষণের চেপে রাখা সমস্ত বাঁধ ভেঙে গেল। সে তাকে দু হাতে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ইফাত ছাদ থেকে চলে যাওয়ার পর যখন আবার ছাদে ফিরে মেহেরকে দেখতে পায়নি, তখনই তার মন এক অজানা আশঙ্কায় খুব ডেকে উঠেছিল। সে বিদ্যুৎ গতিতে মেহেরের রুমের সামনে ছুটে আসে, কিন্তু রুম ভেতর থেকে আটকানো দেখে সে বারবার মেহেরকে ডেকেছিল। মেহের ভেতরের ঝড়ে এতটাই মগ্ন ছিল যে বাহিরের কোনো আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায়নি। নিরুপায় হয়ে ইফাত সজোরে লাথি মেরে দরজা ভেঙে রুমে ঢোকে। আর মাত্র একটা সেকেন্ড দেরি হলেই আজ কি লঙ্কা কাণ্ড ঘটে যেত তা ভাবতে গিয়ে ইফাতের গায়ের লোম শিউরে উঠছে। সে মেহেরকে বুকের সাথে আরো তীব্রভাবে পিষে ধরে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, এটা কি করতে যাচ্ছিলে ফুলকন্যা? তুমি বুঝতে পারছো আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কিভাবে নিজেকে ক্ষমা করতাম আমি? মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না আপনাকে ছাড়া বাঁচতে, সত্যি পারবো না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি মেনে নিতে পারবেন না আমায়, কিন্তু আপনি আমার কথা শুনলেন না কেন? এখন আমার কি হবে? বলতে বলতে মেহের হঠাৎ করেই এক ঝটকায় ইফাতকে নিজের বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে আবারও বিছানার দিকে ছুটে যেতে চাইল। ইফাত শক্ত করে তার হাত চেপে ধরলেও মেহের আজ অবাধ্য। সে ছটফট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ুন আমায়। আমি আপনার চোখের ওই ঘৃণিত চাহনি সহ্য করতে পারবো না। তার চেয়ে আমি মরেই যাব। মেহেরের মুখে মৃত্যুর কথা শুনে এবং এমন উন্মাদনা দেখে ইফাত নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর নিতে পারল না। ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল মেহেরের গালে। মুহূর্তের মধ্যে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। থাপ্পড়ের আকস্মিকতায় মেহের এক নিমিষেই শান্ত হয়ে গেল। সে গালে হাত দিয়ে অশ্রুসিক্ত অবিশ্বাসের দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে রইল। এদিকে মেহেরের শান্ত মুখটার দিকে তাকিয়ে ইফাতের নিজের প্রতি তীব্র ঘৃণা হতে লাগলো। সে রাগের মাথায় মেহেরের গায়ে হাত তুলেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ইফাত নিজেই মেহেরের চোখের জল মুছে দিল। তারপর পরম মায়ায় তার গাল দুটো নিজের হাতের আঁচলায় ভরে নিল। সরি ফুলকন্যা, এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি এমন একটা নিচু কাজ কেন করতে যাচ্ছিলে? আমি একবারও বলেছি যে তোমাকে বউ বানাবো না? আমি তো বলিনি। তাহলে কেন নিজের জীবন প্রদীপ এভাবে নিভিয়ে দিতে যাচ্ছিলে? মেহের ফুঁপে ওঠে, কিন্তু আপনি তো এটাও বলেননি যে আমায় বউ বানাবেন। আপনি তো আমার অতীতের ওইটুকু কথা শুনে কিছু না বলেই চলে গেলেন।
ইফাত এবার আলতো করে হাসলো, তবে সেই হাসিতে ছিল এক বুক গভীরতা। হ্যাঁ গেছিলাম, তবে তোমাকে ফেলে নয়, বরং তোমাকে চিরকালের জন্য নিজের করে নিতে। আমি তোমার জন্য এই লাল বেনারসি শাড়ি আনতে আমার রুমে গিয়েছিলাম, আর তুমি ভেবে নিলে আমি আর 10টা কাপুরুষের মতো তোমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছি। ইফাতের কথা শুনে মেহের অনুতাপে মাথা নিচু করে নিল। মানুষটাকে সে কত সহজে কতটা ভুল বুঝে ফেলল। নিজের এই মস্ত বড় ভুলের জন্য মেহেরের ভেতরটা অনুশোচনায় কুঁকড়ে যেতে লাগলো। ঠিক তখনই ইফাত তার হাতের লাল টুকটুকে বেনারসি শাড়িটা মেহেরের মাথায় ঘুমটার মতো টেনে দিল। তারপর মেহেরের চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ভালোবাসি তোমায় ফুলকন্যা। তোমার পাস্ট জানার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। আমার শুধু প্রেজেন্ট আর ফিউচারে তোমাকেই লাগবে। তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখেছি, ব্যাস এতটুকুই। আচ্ছা এখন সব কথা বাদ দাও, চলো আমরা এখনই বিয়ে করব। মেহের চমকে উঠে চোখ বড় বড় করলো। এখনই? হ্যাঁ এক্ষুনি। ইফাতের কণ্ঠে কোনো দ্বিধা নেই। কিন্তু বাইরে তো এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাছাড়া বাড়ির কেউ তো জানে না আমার অতীতের। মেহের তার কথা শেষ করার আগেই ইফাত তার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। মেহেরের কাঁপতে থাকা হাতজোড়া নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, কারো কিছু জানার কোনো দরকার নেই। আমি তোমাকে আমার বউ করব, আর তোমার সাথে সংসারটা আমিই করব। সো কে কী বললো বা ভাবলো সেটা ইফাত চৌধুরীর কিছুই যায় আসে না। বাইরে ঝড় হোক আর তুফান হোক, বিয়ে আমি এখনই করব। তন্ময় অলরেডি সব ব্যবস্থা করে রেখেছে, চলো। মেহের আবারও আমতা আমতা করে বলে, শুনুন না আমার। কিন্তু কে শুনে কার কথা? ইফাত আর কোনো কথা বলার সুযোগই দিল না। সে এক নিমিষেই মেহেরকে নিজের দু হাতে পাজা কোলা করে কুলে তুলে নিল। মেহের পরম শান্তিতে ইফাতের গলা জড়িয়ে ধরল। বাইরে তখন প্রকৃতির বুকে ঝড় বইছে, আর রুমের ভেতর সব ঝড় থামিয়ে দিয়ে ইফাত মেহেরকে কোলে নিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলো। ভাঙা কাচের টুকরো আর অতীতের সব গ্লানি পেছনে ফেলে তারা দুজনে হেঁটে চলল এক নতুন ও সুন্দর জীবনের গন্তব্যে। বউ বউ, ও বউ রেগে আছো? উজান কিছুটা অপরাধীর সুরে ডাকলো। ও এক মুহূর্ত দেরি না করে অগ্নি দৃষ্টি মেলে তাকালো উজানের দিকে। সে সাথে মো চিৎকার দিয়ে উঠল, একটা কথাও বলবেন না, বেহায়া পুরুষ। এই নাকি সে আমায় ভালোবাসে, নির্লজ্জ একটা মানুষ। আমার মতো কিউট বাচ্চা একটা বউকে রেখে সে কিনা কোথাকার কোন ডাইনিকে জড়িয়ে ধরে। যা বাবা, আমি কখন জড়িয়ে ধরলাম? শিরিন নিজেই তো। উজানের মুখের কথা শেষ হওয়ার আগেই মো রক্তচক্ষু নিয়ে তাকালো। সে চাহনির তীব্রতায় উজান বেলুনের মতো এক নিমিষে চুপসে গেল। আজকের বিকেলটা অবশ্য বেশ ভালোই কাটছিল। উজান যখন মোকে তার মন মতো শপিং করতে বলেছিল, মো তখন বিন্দাস মুডে ঘুরে ঘুরে সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস চয়েস করছিল। আর উজান বেচারা বাধ্যবরের মতো শুধু শপিং ব্যাগগুলো হাতে নিয়ে তার পিছু পিছু ঘুরছিল। একটা মেয়ে যে এত শপিং করতে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো হঠাৎ একটা মলে ঢোকার পর। কোথা থেকে যেন শিরিন আচমকায় দৌড়ে এসে উজানকে জড়িয়ে ধরলো। দুই হাত ভর্তি শপিং ব্যাগ থাকায় উজান তখন চাইলেও তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে পারেনি। উজান অবশ্য খুব ভালো করে বুঝেছিল মৌ যেন তাকে ভুল বুঝে ঠিক সেই উদ্দেশ্যে শিরিন এই নাটকটা করেছে। তবে উজানও কম যায় না। হাত দিয়ে না পারলেও সে সাথে সাথেই পা দিয়ে শিরিনকে একটা মোক্ষম লাথি কষিয়েছিল। সে দৃশ্য দেখে মৌ অবশ্য তখন শপিং মলের ভেতরে খিলখিল করে হেসে উঠেছিল, কিন্তু পরক্ষণেই তার ইগোতে লাগলো। মুখটা মেঘের মতো থমথমে করে সে মল থেকে তড়িৎ গতিতে বেরিয়ে আসে। পেছু পেছু শিরিনও আসছিল, কিন্তু ততক্ষণে উজান কোনো মতে শপিং ব্যাগ সামলে মোর পেছনে ছুটে চলে আসে। মো এতটাই রেগেছিল যে সে উজানের গাড়িতে না উঠে সোজা একটা অটোরিকশায় চড়ে বসে। উজানও নাছুর বান্দা, সে কোনো রকমে জোর করে মোকে অটোরিকশা থেকে নামিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসিয়ে বাসায় নিয়ে আসে। তাদের বাসায় ফিরতে ফিরতে রাত এখন অনেকটাই গভীর। বাড়ির সব আলো নেভানো, সবাই ঘুমিয়ে পড়েছে, তবে সদর দরজাটা খোলাই ছিল। এটা দেখে উজান কিছুটা অবাক হলেও তখন আর কিছু বলল না। তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথে একজন সার্ভেন্ট এসে নিঃশব্দে দরজাটা আটকে দিল। উজান হাতের শপিং ব্যাগগুলো কোনো মতে ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে ফেলে ময়ের পিছু নিল।
কারণ সে খুব ভালো করে চেনে তার এই পিচ্ছে বউকে। এখন যদি তাকে না আটকানো যায় তবে সে অন্য কারো রুমে চলে যাবে, না হয় নিজের রুমেই দরজা ভেতর থেকে লক করে দেবে। উজান অনেক চেষ্টা করে ময়ের এই রাগ ভাঙাতে পারছিল না। এই পিচ্ছি বউ, শোনো না, আই এম রিয়েলি সরি তো। উজান অনুনয় করলো। মৌ রাগে গজগজ করে মুখ ঘুরিয়ে বলে উঠল, আমি কারোর বউটাও হই না, যান এখান থেকে। এমন সময় উজান আর কোনো সুযোগ না দিয়ে এক হ্যাচকা টানে মুখে নিজের বুকের শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। মৌ রেগে মেগে যেই না চিৎকার করে উঠতে যাবে অমনি উজান নিজের হাত দিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরল। বউ, বউ, বউ যান, রাগ করো না প্লিজ। আজ তোমায় একটা দারুণ জিনিস দেখাবো, শান্ত হও। মৌ এবার রাগ ভুলে ফালফাল করে উজানের দিকেই তাকিয়ে রইল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু উজান তাকে কোনোভাবেই ছাড়ল না। সে ওভাবেই মৌকে অর্ধ কুলে জড়িয়ে ধরে মেহেরের রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁকা করা ছিল, দুজনে মিলে সেখানে দিয়ে ভেতরে উকি দিল। মেহেরের রুমে মিষ্টি হুলস্থুল ভেতরের দৃশ্য দেখে মৌর চোখ চড়ক গাছ। আর রুমে নরম আলোয় দেখা যাচ্ছে ইফাত অত্যন্ত যত্ন সহকারে মেহেরকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর মেহের মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে ইফাতের দিকেই তাকিয়ে আছে। ইফাত যখন মেহেরের শাড়ির কচিগুলো পরম মায়ায় তার পেটের কাছে গুজে দিতে যাবে অমনি মেহের লজ্জায় আর ভয়ে কাচুমাচু হয়ে বলে উঠল, আমি নিজের করে নিয়েছি। ইফাত শাড়ির ভাঁজ থেকে দৃষ্টি তুলে মেহেরের চোখের দিকে তাকালো, অতঃপর ঠোঁটের কোণে এক চেলতে দুষ্টুমি ভরা মুচকি হাসি ফুটিয়ে উত্তর দিল, বিয়ে করে বউ ঘরে তুলেছি কিসের জন্য? বউ আমার, সব বউয়ের একটু দেখভালের দায়িত্বও ইফাত চৌধুরীর। তাছাড়া শুধু শাড়ি পরিয়ে দিলেই তো হবে না, সেটা খুলতেও। কথাটা শেষ হওয়ার আগে লজ্জায় লাল হয়ে মেহের তড়িঘড়ি করে ইফাতের মুখে নিজের নরম হাতটা চেপে ধরল। মেহেরের এই আকস্মিক কাণ্ডে ইফাত শব্দ করে হেসে উঠল। তারপর তার হাতটা সরিয়ে দিয়ে আবারও পরম যত্নে শাড়ির কুচিটা প্যাটে গুঁজে দিল। ইফাতের আঙ্গুলের আলতো স্পর্শে মেহেরের শরীরটা খানিকটা কেঁপে উঠল। পরক্ষণে ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কোমরটা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরের হার্টবিট তখন চারপাশের নীরবতাকেও ছাড়িয়ে যাচ্ছে। ইফাত ফিসফিস করে বলল, মাঝ কথায় থামিয়ে দিলে মেনে নিলাম, তবে আমি ঘুমাবো এবার। মেহের আমতা আমতা করে টপিক চেঞ্জ করতে চাইল, তবে ইফাত খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে অদ্ভুত স্বরে শোধালো, যাব বাবা, বাসুরা থেকেও ঘুমাই বুঝি। তাছাড়া ইফাত চৌধুরী যে বড্ড অধৈর্যশীল তা তো জানোই। তাহলে এত বাহানা কিসের শুনি? আজকে রাতে স্পেশাল গিফট চায় না বুঝি? আমার ভয় লাগছে। হাউ সুইট, ইফাত চৌধুরীকে ভয় পাও বুঝি? ভালোবাসো না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করলো যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহেরের দুই ঠোঁটের দূরত্ব ঘুচিয়ে দিতে সে যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল, ঠিক তখনই মৌ চিৎকার দিয়ে ওঠে, মেহু, শেষে তুইও এমন পচা কাজ করতে যাচ্ছিস? প্রফেসরের বাচ্চা, ছাড়ুন আমায়। পেছন থেকে টেনেও মৌকে আর ধরে রাখতে পারল না। মৌ এক ঝটকায় ওজনকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মেহেরের কাছে চলে গেল। ইফাতের শক্ত বাঁধন থেকে মেহেরকে এক টানে নিজের দিকে সরিয়ে নিল সে। তারপর মুখ বাঁকিয়ে চরম বিরক্তি নিয়ে ইফাতের দিকে তাকালো। খারাপ বেটা ছেলে একটা, তোমার সাহস হয় কিভাবে আমার মেহুকে কিস করতে যাচ্ছিলে? হ্যাঁ, মৌ কোমরে হাত দিয়ে যারা করার ভঙ্গিতে বলল। তার কথায় ইফাত পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। একে তো নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, তার উপর আবার এমন অদ্ভুত অভিযোগ। নিজের পুরুষত্বে আঘাত লাগায় ইফাতও আর চুপ থাকতে পারল না। সেও চিৎকার করে উঠল, হোয়াট? ব্যাডা ছেলে। উজান, তোর বউ এসব কি বলছে? আমাকে তোর বউয়ের কোন অ্যাঙ্গেল দিয়ে হিজড়া মনে হয়? শোন মামা, আমি সব দিক দিয়েই পারফেক্ট, হোক সেটা খাটে কিংবা। ইফাত তার বাকি কথা শেষ করার আগে উজান পেছন থেকে এসে শটান তার পাশা বরাবর এক জোরালো লাথি বসালো। পার্সোনাল মুহূর্তে ময়ূর এভাবে আসাটা ঠিক হয়নি সত্য, তাই বলে ইফাত তার পিচ্ছি বউয়ের সামনে এমন বিশ্রী কথা উচ্চারণ করবে? আর কোন আক্কেল মান্দ পুরুষ মানুষ বাসুর রাতে রুমের দরজা খোলা রেখে রোমান্স করে?
উজান নিচে এবার দাঁত খেঁচে বলে উঠল, দাঁত ভেঙে ফেলবো তোর বেয়াদব ছেলে। একে তো দরজা খুলে রেখে মাঝরাতে করছিস, তার উপর আমার নাদান বউটার দিকে আঙুল তুলছিস। জুতো চিনিস? জুতো? ইফাত একটা শুকনো ঢুক গেল, মনে মনে ভাবলো, শালা ভাইটা আমার বউ পেয়ে নিজের বন্ধুকেই ভুলে গেল। এই দুঃখ সে এখন কোথায় রাখবে? এত বড় ধামড়ি একটা মেয়ে যে কিনা মলে গিয়ে পুরো একটা মল শপিং করে এসেছে, তাকে উজান বলছে নাদান, ভাবা যায়? হঠাৎই ইফাতের মনে পড়লো যে দরজাটা আসলে খোলা ছিল না। উজান নিজে তো লাথি মেরে লাগ ভেঙেছে, সেই কথা মনে হতে সে একটু বেলুনের মতোই চুপসে গেল। তবু নিজের ভেতরের তেজটুকু ধরে রেখে উল্টো উজানকে শুনিয়ে বলল, আমার বউ, আমার বাসর রাত, আমি দরজা খুলেই করব নাকি দরজা লক করে করব সেটা আমার ম্যাটার। তুই তোর এই পাগলি বউকে নিয়ে এখান থেকে যা তো ভাই। শালি আমার রোম্যান্সের 12টা বাজিয়ে মনটা ভেঙে দিল। ইফাতের মুখে বউ আর বাসর রাত শব্দ দুটো শুনে মোয়ের চোখ এবারে কপালে উঠল। সে মেহারের দিকে ফিরে বলল, বউ, বাসরাত, মেহু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? এই আমি তোর বেস্ট ফ্রেন্ড? গুল্লি মারি তোর বেস্ট ফ্রেন্ডের কথায়। এই বলে অভিমানী ঠোঁট উল্টে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল মৌ। তার পিছু পিছু মেহেরুফ ভারী শাড়ির কচি দুই হাতে উঁচু করে ধরে দৌড়াতে লাগলো। পেছন থেকে মেহের অনবরত ডেকে চললো, কিন্তু মৌ তার কোনো কথাই শুনলো না, বরং আরও তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে এগিয়ে গেল। মো, দাঁড়া বোন, একটাবার আমার কথা শোন। মেহের হাঁপাচ্ছে আর মৌকে ডাকছে, কিন্তু কে শুনে কার কথা। মৌ ততক্ষণে নিজের রুমেই ঢুকে পড়েছে। মেহেরও যেই না মৌয়ের দেখা দেখে রুমে পা রাখলো, অমনি মৌ বিদ্যুৎ গতিতে রুমের কোণ থেকে একটা চেয়ার টেনে আনলো। দরজার হাতলে চেয়ারের কোণটা ঠ্যাস দিয়ে এক ঝটকায় সে ভেতর থেকে রুম লক করে দিল। মৌয়ের এমন আকস্মিক আর অদ্ভুত কাণ্ডে মেহের খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই মৌয়ের এই কাণ্ড কারখানা আর চেহারার ভঙ্গি পরখ করে সে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল মেহের। মৌ এবার চেয়ার থেকে নেমে দৌড়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কত যুগের চেনা আপন এক আশ্রয়। এদিকে উজান আর ইফাত দুজনেই মৌ মেহেরের পিছু পিছু ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে খটাস করে দরজা লক হওয়ার শব্দ শুনে দুজনে চমকে থাক। ইফাত পুরো ব্যাপারটা বুঝতে না পেরে বোকার মতো মাথা চুলকাতে লাগলো। তবে উজান আর বুঝতে বাকি রইল না তার এই ধুরন্ধর পিচ্ছি বউ আসলে মেহেরের উপর রাগ করেনি, বরং বাসুরাতে মেহেরের সাথে ঘুমানোর জন্যই এই অভিনব নাটকটি সাজিয়েছে। উজান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, আর ইফাত নিজের কপাল চাপড়াতে লাগলো। ভাই, তোর বউ এটা কি করলো? ইফাত কপালে হাত দিয়ে এক প্রকার আর্তনাদ করে উঠল। উজান ইফাতের দিকে তাকালো, তার থমথমে মুখের আড়ালে আলতো একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল। তা দেখে ইফাতের গা পিত্তি জ্বলে উঠল। একে তো এত ঝড় ঝাপটা পার করে মেয়েটাকে পবিত্রভাবে আজ কাছে পাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু মৌ এসে পুরো বাসর রাতটাই ভেস্তে দিল। রাগ ক্ষোভে ইফাত আর নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, শালার ভণ্ডের ঘরে ভণ্ড, নিজে তো বাসের বউ করতে পারলি না, কিন্তু আমার বাসর রাত তোর বউ ভেস্তে ঠিকই দিল। শালির মেয়ে আমার বউটাকে নিয়ে গেল, এখন আমি কার সাথে বাসর করব? তোর মতো ব্যাডার সাথে? হাউ সুইট! যেখানে তোর বড় ভাই হয়ে আমি নিজে এখনো পর্যন্ত কোনো কিছু মিছু করতে পারলাম না, সেখানে তুই বাসর রাতে এত কিছু করে ফেলবি, এইটা তুই ভাবলি কিভাবে? আমার বউ জান আমার মনের কথাটা একদম ঠিকঠাক বুঝছে, তাই তোর বউকে টেনে নিজের কাছে নিয়ে চলে গিয়েছে। ইস, কি সুইট আমার পিচ্ছিটা! মন চাইছে এখনই গিয়ে ওকে কষে হাজারখানেক চুমু দিয়ে আসি। উজানের এমন তাচ্ছিল্য ভরা কথা শুনে ইফাত চরম বিরক্তি নিয়ে নাক কোচকালো। একে তো তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে এসে ওই মেয়েটা হুলস্থুল বাঁধালো, তার উপর আবার এই উজানের সে তাকে রীতিমতো ভেঙাচ্ছে। ইফাত খানিকটা রাগ দেখালো। জীবনেও পারবি না শালা, তোর কপালে কোনোদিনও বউয়ের ভালোবাসা নেই। তোকে আমি আজ অভিশাপ দিলাম, তুই এভাবেই সারা জীবন বউ থেকেও সিঙ্গেল মরবি। তাতে আমার বাল যাবে। বউ যখন আমার, তাকে আমি যখন তখন নিজের করে নিতে পারবো। উজান একটা বিন্দাস ভাব নিয়ে বলল। ইফাত এবার নিজের রাগ সামলে একটু নরম সুরে আকুল মিনতি করলো। ভাই, তুই তোর বউয়ের সাথে যা ইচ্ছা তাই কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ আমার বউটাকে ফিরিয়ে দে না রে। তুই গিয়ে একবার বললেই ভাবি আমার ফুলকন্যাকে দিয়ে দেবে, একটু হেল্প কর ভাই। উজান এবার মুখে এক অদ্ভুত দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে মাথা নাড়ল। নো নো, অসম্ভব। আমার স্পেশাল নাইটে যখন কোনো কিছু মিছু হয়নি, তখন তোর স্পেশাল নাইটেও আমি কিচ্ছু হতে দেব না।
সমান সমান হিসাব। ইফাতের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে দাঁত কিরমির করে রেগে মেগে উজানের পুরুষত্বের সরাসরি আঘাত হেনে বলে উঠল, হবে কিভাবে? তুই তো নিজেই একটা থার্ড জেন্ডার। নয়তো ঘরে এমন রূপবতী বউ থাকার পরেও আজ পর্যন্ত তুই। ওজান আর সহ্য করতে পারল না। সে রাগ নিয়ে ইফাতের দিকে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে ওখান থেকে পালালো। পেছন থেকে ওজানও তার পেছনে নিয়ে চেঁচাতে লাগলো। ইফাতের বাচ্চা, দাঁড়া বলছি। ইফাত দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে জবাব দিল, হ, আমি দাঁড়িয়ে যাই আর তোর হাতে কেলানি খাই। শালা নিজের বউকে সামলাতে রাখতে পারিস না, কিন্তু আমাকে ঠিকই কেলানি দিতে আসিস। আমার তো এখন সত্যিই সন্দেহ হচ্ছে তুই আদৌ পুরুষ তো। তো বিয়ে হওয়ার কয়েক মাস হয়ে গেল, তবুও বউয়ের সাথে আজ পর্যন্ত করতে পারলি না। ইফাত পেছন ফিরে এক পলক তাকিয়ে উজানের রুদ্র মূর্তি দেখে আবারও ভৌ দৌড় দিল। উজানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আজ চরম খ্যাপা। তাই নিজের মূল্যবান প্রাণ বাঁচাতে ইফাত সোজা নিজের রুমে ঢুকে ধরম করে দরজা আটকে দিল। আর এদিকে মৌ মেহেরকে শক্ত করে জোরে ধরে বিছানায় শুয়ে পড়েছে। মেহেরকে আজ অনেকদিন পর এভাবে নিজের এত কাছে পেয়ে ময়ূর আনন্দের সীমা নেই। সে আজ মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী। যে মেয়েটাকে একসময় সবাই তাচ্ছিল্য করত, আজ সেই মেয়েটাই কোনো এক শ্রেষ্ঠ পুরুষের শখের নারী, তার রাজপ্রাসাদের রানী। এবার মৌ গর্ব করে সবাইকে বলতে পারবে, দুনিয়ার সব পুরুষ খারাপ হয় না, কিছু পুরুষ ইফতের মতো শ্রেষ্ঠ বীর পুরুষও হয়। মোর পরম মায়ায় মেহেরের গালে আঙুল বোলাতে লাগলো। তার এই কাণ্ড দেখে মেহের দুই ভ্রু কুচকে তাকালো। কি হয়েছে তোর? মেহু, তুই এত সুইট কেন বলতো? জানিস আমি আজ অনেক 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 হ্যাপি। আমার মেহু আজ লাল বেনারসি সেজে আমার ভাইয়ের বউ হয়েছে। কিন্তু কিন্তু কি পাখি? মেহের শুধালো, তোকে তো ভাইয়ার কাছ থেকে এক প্রকার কেড়েই নিয়ে এলাম। ভাইয়া মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, তাই না? পাক, তাতে আমার কি? মিসেস উজান চৌধুরী কখনো কথার খেলাপ করে না। তোকে বলেছিলাম না তোর বাসর রাতে তোকে আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবই। দেখ, ফাইনালি নিয়ে এলাম। ইস, কি যে ভালো লাগছে আমার। মৌকে এভাবে খিলখিল করে হাসতে দেখে মেহের নিজের ভেতরে সব কষ্ট ভুলে হেসে ফেলল। তার অনেক ইচ্ছে ছিল তারা দুজনেই সারা জীবন এক ছাদের নিচে একসাথে থাকবে, কিন্তু কে জানতো উপরওয়ালা সত্যি সত্যি তাদের এই মনের এই গোপন আশাটা এভাবে পূরণ করে দেবেন। মেহের ময়ূর মাথায় হাত বলে দিতে দিতে ফিসফিস করে বলল, আমার তাহার কথা বাদ দে, তার আগে বল তুই ভাইয়ার সাথে এমন করেছিস কেন? আমি সত্যি ভাইয়ার মুখের দিকে তাকাতে পারি না। তুই তো আর ছোট নস, বুঝিস তো সব। তবু কেন এমন বাচ্চামো করিস? জানি ভাইয়ার ধৈর্য অনেক, ইভেন তোকে অনেক ভালোবাসে, তাই বলে সবসময় এভাবে দূরে দূরে থাকবি? ময়ের মুখের হাসি এবার মিলিয়ে গেল। সে একটু খুব নিয়ে বলল, তো কি করব, শালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তার বোঝার পালা। দুটো বছর আমাকে কোনো পাত্তাই দেয়নি, এমনকি লাস্ট কয়েক মাস এক ছাদের নিচে থেকেও নিচ থেকে একটা পাপ্পিও দেয়নি। কষ্ট হয় না বুঝি আমার? অ্যাটলিস্ট বলতে তো পারতো, পিচ্ছি আমার কিছু দিন টাইম লাগবে। কিন্তু না, সে তখন ভাব দেখাতো আমাকে বউ বলে মানেই না, আমার সাথে সংসার করতে পারবে না। নে শালা, এবার ঠেলা সামলা। চমচম পেয়েছিস ঠিকই, কিন্তু সহজে টেস্ট করতে পারবি না। ময়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে মেহের আলতো করেই তার মাথায় একটা গাঁটটা মারল। এই মেয়েটা দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছে। সে হেসে বলল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এবার ঘুমা, নয়তো একটু পর ভোর হয়ে যাবে। মৌ হঠাৎ চোখ টিপে বলল, তার আগে চল, তোকে ভাইয়ের কাছে রেখে আসি। মেহের অবাক হয়ে চোখ তুলে তাকালো। মৌ সাথে সাথে একগাল হেসে দিল। মেহের সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে তুই ভাইয়াকে মিস করছিস, আর সেই জন্যই এখন আমাকে তার কাছে ফেরত দিয়ে আসতে চাইছিস? ধুর, প্রফেসর সাহেব আর তুই দুজনেই আমার লাইফের বেস্ট দুটো মানুষ। তোদের দুজনকে আমি ভীষণ মিস করি। ভাবলাম ভাইয়ার কাছ থেকে আজকের রাতটা অন্তত তোকে আলাদা করা ঠিক হয়নি। না থাক, কালকে তো তোকে দিয়েই দিব। আর ওই খাটাস লোকটাকে মাঝে মাঝে একটু একটু শাস্তি দিতে হবে, নয়তো ভালোবাসার জোর কমে যাবে। গুড নাইট জানু। মৌ মেহেরের বুকে মুখ লুকালো। মেহের হেসে মুখে নিজের বাহু বন্ধনে জড়িয়ে নিল। গুড নাইট পাগলি। আসসালামু আলাইকুম মিসেস চৌধুরী। ঘুমের ঘুরে পরিচিত পুরুষালী কণ্ঠস্বর পেয়ে মেহের খানিকটা নিভু নিভু দৃষ্টিতে তাকালো।
তার চোখের সামনে সরাসরি ইফাতকে দেখতে পেয়ে সে ধরফর করে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসলো। পাশ ফিরে মৌকে দেখতে না পেয়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বেশ ঘাবড়ে গেল, এমনকি পুরো কক্ষটায় চোখ বুলিয়ে দেখলো চারপাশটা কেমন অচেনা লাগছে তার। সে ভয় পেয়ে যেই না চিৎকার দিতে যাবে অমনি ইফাত দ্রুত তার মুখটা হাত দিয়ে চেপে ধরলো। এই পচা মেয়ে, শান্ত হও। আমি তোমার কিডন্যাপ করিনি, প্লিজ একটু রিল্যাক্স হও। ইফাত মুচকি হেসে বলল। মেহের বড় বড় চোখ করে ইফাতের দিকে তাকিয়ে রইল। ইফাতও নিজের দৃষ্টি স্থির রেখেই তার দিকে চেয়ে আছে। মেহের নিজের মুখ থেকে ইফাতের শক্ত হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। উল্টো তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। উপায় না পেয়ে সে ততক্ষণ ইফাতের আঙ্গুলে জোরে একটা কামড় বসে দিল। কামড় খেয়ে ইফাত চিৎকার করে উঠল। ফুলকন্যা, তুমি আমায় কামড়ালে? সিরিয়াসলি? আমার বউ আবার উজানের বউয়ের সাথে অদল বদল হয়ে যায়নি তো? স্বভাব তো দেখি একদম ওর মতোই। মেহের রেগে বলল। চুপ করুন আপনি, একটু শোন আমার দমটাই বেরিয়ে যাচ্ছিল। মুখ কই? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সাথে সাথে ফাত মেহেরের একদম পাশ ঘেঁষে বসলো। তার সাথে খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহেরের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে স্লো ভয়েসে আওড়ালো। এই রুমটাও আমার, আর এখানে বসে থাকা এই টুকটুকে মিষ্টি বউটাও আমার। আমি এখানে কিভাবে এলাম? মেহের অবাক হয়ে শুধালো। হিফাত ঘাড় পাকিয়ে মেহেরকে এক পলক দেখলো, তারপর আবারও আগের মতোই আয়েশ করে বসে মুচকি হাসলো। চোখ বন্ধ করে বলতে লাগলো। উজান ওর পিচি বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, সেই জন্যই সে রুমের সিক্রেট দরজা দিয়ে মৌয়ের রুমে ঢোকে। কিন্তু সেখানে তো আমার বউ ছিল। সে নিজের বউয়ের সাথে থাকার জন্য আমার মিষ্টি বউটাকে পরম যত্নে আমার কাছে ট্রান্সফার করে দিল। আমিও সুযোগ বুঝে আমার মিষ্টি বউটাকে কোলে তুলে এই রুমে নিয়ে এলাম। সত্যি বলতে রুমে এনে তোমাকে অনেক জ্বালাতন করতে ইচ্ছা করছিল, কিন্তু আমার মিষ্টি বউটার এই ইনোসেন্ট বাচ্চার মতো মুখ দেখে নিজেকে সামলে নিলাম। একটাই রাতের তো ব্যাপার, আর বিরক্ত করলাম না। বাকি জীবন তো পড়েই আছে মিষ্টি বউটাকে বিরক্ত করার জন্য। মেহের আর কিছু বলল না। লজ্জায় ও আবার সেই মাথা নিচু করে রইল। মেহেরের এই লজ্জা রাঙা মুখ দেখে ইফাতের ঠোঁটের কোণে হাসি আরো চড়া হলো। সে যেই মেহেরের দিকে আরেকটু ঝুঁকে যেতে যাবে অমনি কেউ একজন হুড়মুড়ে রুমে ঢুকে পড়লো। হঠাৎ কাউকে আসতে দেখে মেহের বিদ্যুৎ গতিতে ইফাতের থেকে দূরে সরে গেল। আর মেহের আচমকা সরে যাওয়ায় ইফাত নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরেই বিছানায় ধপাস করে পড়ে গেল। মেহের চোখ তুলে দরজার দিকে তাকিয়ে নিজের শাশুড়িকে দেখে লজ্জায় এক প্রকার লাল হয়ে গেল। ইফাতও নিজের মাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সুধীর পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং খানিকটা ঝুঁকে ফিসফিসে আওড়ালো। কেমন আছো আম্মু? ছেলের এমন রসিকতা দেখে ইমরুজা চৌধুরীর সাথে সাথে ইফাতের পিঠে একটা কষে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর হাসতে হাসতে মেহেরের দিকে এগিয়ে গেলেন। মেহেরকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে স্নেহের এক গভীর চুমু এঁকে দিয়ে মুচকি হাসলেন। আমার এই বাদরের মতো ছেলের গলায় এমন মুক্তোর মালা কিভাবে ঝুললো শুনি? মেহের চমকে উঠে এক অজানা ভয়ে থমকে রইল। সে ভেবেছিল হয়তো তাকে ভোরে ইফাতের রুমে দেখে শাশুড়ি বাজে কিছু বলবেন বা খোঁটা দিবেন, কিন্তু তার এই অভাবনীয় ব্যবহারে মেহের বাক রুদ্ধ হয়ে গেল। সে আবুজের মতো ইফাতের দিকে তাকিয়ে দেখলো ইফাত একদম স্বাভাবিক আছে, কিন্তু মেহের নিজে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এমন সময় ইমরুজা চৌধুরী মেহেরের চিবুকটা আলতো করে উঠিয়ে ধরে বললেন। ওদিকে তাকাতে হবে না তোমায়, ইফাত আমাদের সব কিছু আগে থেকেই বলেছে। আর তোমার অতীত নিয়ে আমাদের কোনো অভিযোগ বা ক্ষোভ নেই মা, আমরা সব কিছু আগে থেকেই জানি। তোমার সাথে অতীতে যা হয়েছিল তা জাস্ট একটা দুর্ঘটনা ছিল, সেসব কুৎসিত স্মৃতি একদম মনে রাখবে না মা। মানুষের জীবনে এমন একটু আকটু ঝড় আসেই, সেসব আঁকড়ে ধরে বেঁচে থাকলে চলে না। এখন শুধু আমার এই বেপরোয়া ছেলেটার দিকে মনোযোগ দাও, তাকে নিয়ে ভাববে, তাকে শুধরে দেবে। এছাড়া আর কোনো চিন্তা যেন তোমার মাথায় না ঢোকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেহেরের চোখ দুটো আবারও অস্ত্রসিক্ত হয়ে উঠল। আপনি তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে ভেবেছিল তার অতীত জানার পর এই সমাজ, এই পরিবার হয়তো তাকে দূরে ঠেলে দেবে, অপয়া ভাববে, কিন্তু তারা যে সব কিছু আগে থেকে জানতো।
এমনকি কত সহজেই বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে নিজেদের ঘরের বউ হিসেবে মেনে নিয়েছে। অথচ সে এতদিন এক আকাশ সমান ভয় বুকে নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল। ইমরোজা চৌধুরী পরম মমতায় মেহেরের চোখের জল মুছে দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, কি বললাম মাত্র, ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এটা ভেবো না যে দুটো ভালো কথা বলেছি মানে কিছু বলতে পারবো না। দ্বিতীয়বার যদি তোমার চোখে আমি অশ্রু দেখি তবে তোমায় কিচ্ছু বলবো না। এই তোমার স্বামীকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিব। আম্মু, ও আমার বউ হয়, আর তুমি ওর সামনে আমার ইজ্জত নিয়ে কী সব বলছো? ইফাত পেছন থেকে আমতা আমতা করে প্রতিবাদ জানালো। চুপ কর গোলামের পুত। ইমরোজা চৌধুরী ছেলেকে ধমক দিয়ে মেহেরের দিকে তাকালেন। শোনো মা, আমি তোমার শাশুড়ি হলেও সবার আগে আমি তোমার মা। আর মা কখনো সন্তানের অতীত বা দোষগুণ দেখে বিচার করে না। যা হবার হয়ে গেছে, এবার নিজের নতুন সংসারে মন দাও। নতুন জীবন নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর আমি এখানে কিছু শাড়ি রেখে যাচ্ছি, আজকের দিনের জন্য একটু কষ্ট করে এগুলো পরে নাও মা। বুঝতেই তো পারছো, নতুন বউ দেখতে পাড়া প্রতিবেশী সবাই আসবে। কাল থেকে যা ইচ্ছে পড়ো, কোনো বারণ করব না। এই মা, আচ্ছা তুমি এবার রেডি হয়ে নাও। ইফাত, আমার মেয়েটাকে একটু পর নিচে নিয়ে আসিস। ইফাত মাথা নেড়ে সায় দিল। ইমরোজা চৌধুরী রুম থেকে চলে যেতেই মেহের ভেজা চোখে ইফাতের দিকে তাকালো। ইফাত তার দিকে ধীর পায়ে এগিয়ে সে মেহেরের চোখের দিকে চেয়ে নরম গলায় বলল, শুনলে তো আম্মুর বৌমা, আমার বউয়ের চোখে আমি আর এক ফোঁটাও অস্ত্র দেখতে চাই না, একদম না। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ নয়। আর পাস্ট নিয়ে এক বিন্দুও ভাববে না, অনলি আমাকে নিয়ে ভাববে। আমার করা দুষ্টমিগুলো মেনে নেবে, আমার দেওয়া মিষ্টি যন্ত্রণাগুলো উপভোগ করবে, ব্যাস। বুঝেছো? আর শোনো, তাড়াতাড়ি রেডি হও, আমি একটু পরে আসছি। ইফাত দরজার কাছে গিয়েও যেন মেহেরের মায়া কাটাতে পারল না। সে আবারও ফিরে এলো মেহেরের কাছে। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত ঝুঁকে সে মেহেরের নরম গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লাভ ইউ মাই জান। ইফাত চলে যেতে মেহের নিজের গালে হাত দিয়ে আলতো করে হাসলো। মানুষটা কত ভালো, তার এই বাজে অতীত জেনেও কতটা ভালোবাসে, এমনকি তার পরিবারও। বেলা অনেকটা গড়িয়ে গিয়েছে, অথচ ময়ের ঘুম ভাঙার কোনো নাম গন্ধ নেই। সে পরম শান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অন্যদিকে উজান অনেক ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক শেষ করে চলে এসেছে, এমনকি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিজের ল্যাপটপটা নিয়ে কাজের জন্য বসে পড়েছে। বাড়ির সবার ব্রেকফাস্ট করা শেষ, শুধু উজান আর মৌ বাদে। তবু মেয়েটা আগের মতোই গভীর ঘুমে নিমগ্ন। এমন ঘুম পাগল মানুষ উজান তার জীবনে খুব কমই দেখেছে। সকাল থেকে বার কয়েক মুখে ডাকার জন্য বিছানার কাছে গিয়েছে সে, কিন্তু মেয়েটার ওই মায়াবিশ্রান্ত মুখটার দিকে তাকাতেই আর ডাকতে ইচ্ছে করেনি। ইস, কতটা নিষ্পাপ আর পবিত্র লাগছে তাকে ঘুমানোর সময়। কিন্তু মৌ এভাবে শান্ত হয়ে ঘুমিয়ে থাকবে এটা উজান যেন মেনে নিতে পারছে না। কাজের সময় মেয়েটা তাকে এসে বিরক্ত না করলে তার একদম ভালো লাগে না। কি এক অদ্ভুত অভ্যাস তৈরি করে দিয়েছে এই পিচ্ছি মেয়েটা। শেষমেশ উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেললো। উজান ধীর পায়ে আবারও ময়ের সামনে এসে বসলো। বিছানায় ঘুমন্ত অবস্থায় তার শান্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল সে। অতঃপর নিজের অজান্তেই বিড়বিড় করে আওড়ালো, তোমার চরণের প্রথম ধূলি যেদিন এ মনে পড়েছিল, সেদিন থেকেই আমি মায়ার এক অতল সাগরে নিমজ্জিত। আজও তোমার ওই মায়াবী ছোঁয়ার বৃত্ত থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। হাত বোলালো। অতঃপর সে আঙুলের ভাঁজে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ালো। ঠিক তখনই আকস্মিকভাবে বড় বড় চোখ মেলে তাকালো মৌ। উজান প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নিল। মেয়েটা যে আসলে জেগেছিল এবং তার সব কাণ্ড টের পাচ্ছিল তা সে ধরতেই পারেনি। উজানকে সামনে পেয়ে মৌ এক ঝটকায় তার শার্টের কলারটা খামচে ধরলো। উজানও আর এক মুহূর্ত দেরি না করে আলতো করেই মৌয়ের পাশে বিছানায় শুয়ে পড়ল। কি ম্যাডাম, ঘুম ভাঙলো? উজান চোখের কোণে দুষ্টুমি ফুটিয়ে জিজ্ঞেস করে, তবে তবে কি ম্যাডাম? আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে পাপ্পি দিলেন কেন? লজ্জা হয় না আপনার, নির্লজ্জ পুরুষ? মৌ ভান করে রাগ দেখিয়ে বলল। উজান একগাল হেসে উত্তর দিল, লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটা জিনিস স্বামী নামের আসামিদের থাকতে নেই, বুঝলেন ম্যাডাম? আপনাকে ভালো যেহেতু বাসি,
সেহেতু একটু একটু নির্লজ্জত্ব হওয়াই যায়। আর আপনি জেগে থাকতে তো আমায় কাছেই ঘেঁষতে দেন না, তাই ঘুমের সুযোগটা নিলাম আর কি। মোর আগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, অসভ্য পুরুষ একটা। তা আমাকে সভ্য পুরুষই বা বানাচ্ছেন কেন? আমি অলওয়েজ রেডি সভ্য হওয়ার জন্য। উজান বাঁকা হেসে উত্তর দিল। মো একটা তপ্তশ্বাস ফেলল। সে একটু স্বাভাবিক হয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু এই মানুষটা প্রতিবারই উল্টো সুর ধরে তাকে লজ্জায় ফেলে দেয়। তবে সে এবার বিরক্ত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক ছিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে নিজে থেকেই উজানকে প্রশ্ন করলো, খেয়েছেন কিছু? খাইয়ে দিয়েছ? স্বামী হই আমি তোমার, অথচ সেসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। ইফাত কাল মাত্র বিয়ে করলো, অথচ আজ সকাল থেকেই নিজে বউয়ের হাতে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার ভাগ্যটা দেখো, নিজেকেই উল্টো খাইয়ে দিতে হয়। মো চোখের কোণ দিয়ে ছোট করে তাকিয়ে মিনমিন স্বরে বলল, খুব আফসোস হচ্ছে। উজান চৌধুরীর ডিকশনারিতে আফসোস বলে কোনো ওয়ার্ড নেই, বুঝলেন? উজান চৌধুরী ইজ অলওয়েজ এ লাকি পারসন, হোক সেটা শখের জিনিস কিংবা শখের নারী। মো এবার সোজা উজানের চোখের দিকে তাকিয়ে নরম গলায় শুধালো, এত ভালোবাসেন কেন আমায়? উজান মৃদু হাসলো। এ মেয়েটার এই ছোট ছোট নিষ্পাপ দৃষ্টিতে বলা কথাগুলো তার হৃদয়ে এক অদ্ভুত দোলা দিয়ে যায়। সে খানিকটা ঝুঁকে মোয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে আওড়ালো, ভালোবাসে বলেই তোমাকে চাই। নির্বাক রাগের গভীরতম অনুরণে আমার অস্তিত্বের প্রতিটি সূক্ষ্ম পরতে তোমারই নিবাস হোক। এই ক্ষুদ্র জীবনের বিস্তৃত ভুবনে তুমি হও এক অনন্ত নক্ষত্রমালা, যার আলোয় আমার সকল অন্ধকার ধীরে ধীরে বিলীন হয়ে যায়। ভালোবাসি বলেই তোমাকে চাই, শুধু প্রাপ্তির প্রার্থনায় নয়, বরং এক অবিনশ্বর অনুভবের নিবিড় বন্ধনে, যেখানে আমার সমগ্র সত্তা জুড়ে তোমারই উপস্থিতি হয়ে ওঠে এক চিরন্তন সত্য। মৌ নিষ্পলকভাবে উজানকে দেখতে লাগলো। বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগার র্যাশ কাজ করছে তার। এমন সময় উজান আবারও বলে উঠল, এবার ঘোর কাটিয়ে উঠুন প্লিজ মিসেস চৌধুরী, আমার পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। মৌ উজানের মুখে মুখে তাকিয়ে একগাল হাসলো, তারপর ইশারায় তাকে নিজের আরো কাছে ডাকলো। উজানও বাধ্য ছেলের মতো ময়ূর দিকে ঝুঁকে আসতেই মৌ চট করে তার গলা জড়িয়ে ধরলো। উজানও ততক্ষণে এক হাত দিয়ে মুখে পাজা খোলা করে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ করাতে। সে নিজেই মুখে বেসিনের উপরে বসিয়ে ফ্রেশ করে দিল, আবারও তাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো এবং অত্যন্ত যত্ন সহকারে তার এলোমেলো চুলগুলো বেঁধে দিল। এরপর আবারও তাকে নিজের বাহু বন্ধনে তুলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। উজান ধীর পায়ে মুখে নিয়ে ডাইনিং টেবিলে এসে আলতো করে বসিয়ে দিল। মৌসুমী চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে খাবার সার্ভ করতে লাগলেন। সকালের ব্রেকফাস্ট শেষ হতে না হতেই লাঞ্চের টাইম হয়ে যাবে, তাই কিচেন রুমে জোর কদমে দুপুরে রান্নার তোড়জোড় চলছে। মেহেরও নতুন বউ হওয়া সত্ত্বেও শাশুড়ির সাথে কাজে হাত মিলিয়েছে। এদিকে ইফাত ড্রয়িং রুমের সোফায় বসে ঘাড় বাঁকিয়ে কিচেন রুমের দিকে অনবরত উকি ঝুঁকি মারছে। এসব দেখে মৌ নিজের ঠোঁট চেপে ফিসফিস করে বলল, প্রফেসর সাহেব, একটা জিনিস দেখবেন। উজান মৌয়ের মুখে আরেক লোকমা খাবার তুলে দিতে দিতে চোখ তুলে তাকালো। মৌ চোখের ইশারায় ড্রয়িং রুমের ইফাতকে দেখালো। সেই দৃশ্য দেখে উজান নিজেও মৃদু হাসলো, তবে নিজেকে গম্ভীর করে মৌকে শাসানো সুরে বলল, আপনি কিন্তু বড্ড পচা হয়েছেন মিসেস চৌধুরী। সাইজ তো মোটে এইটুকু, তাহলে সারাক্ষণ এদিক ওদিক নজর যায় কেন? চুপচাপ আমার দিকে ফোকাস দিন, বড়দের দিকে ওভাবে তাকাতে নেই। মৌ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, তবে মুখে আর কোনো কথা বলল না। শুধু মনে মনে প্রফেসরের এই মিষ্টির শাসনে এক বুক ভালোবাসা অনুভব করলো। ব্রেকফাস্ট শেষে উজান তার পিচ্ছে বউ মৌকে নিয়ে রুমে চলে গেল, কিন্তু ইফাতে ডাইনিং রুমের সোফাটায় ওভাবেই বসে রইল। 2-3 বার সে কিচেন রুমের দিকে উঁকি ঝুঁকি মারলো, কিন্তু একা মেহেরকে ওখান থেকে ডেকে নিজের সাথে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না সে। অবশেষে আর থাকতে না পেরে সে আবারও কিচেন রুমে গিয়ে ঢুকলো। সুজা নিজের মা ইমরোজা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে অত্যন্ত মৃদু ও নিরীহ স্বরে ডাকলো, আম্মু এক কাপ কফি দাও না। ইমরোজা চৌধুরী এবার হাতের কাজ থামিয়ে ছেলের দিকে চোখ পাকিয়ে তাকালেন। মার সে অগ্নি দৃষ্টি দেখে ইফাত সাথে সাথেই বেলুনের মতো চুপসে গেল। ইমরোজা চৌধুরী হাতের খুন্তিটা উঁচিয়ে তেড়ে এসে বললেন,
সকাল থেকে এই নিয়ে 5 কাপ কফি খেয়ে নিলি, তবুও তোর কফি খাওয়া শেষ হচ্ছে না। আর 1 কাপও কফি দেব না তোকে, সর এখান থেকে। আর 1 সেকেন্ডও যদি তোকে আমার চোখের সামনে দেখি, তবে এই গরম খুন্তির বাড়ি পড়বে তোর পিঠে। ইফাত অত্যন্ত অসহায় চোখে মায়ের দিকে তাকালো, মুখটা একদম কাদো কাদো করে বাচ্চাদের মতো অভিমানী সুরে বলল, তুমি আমার আম্মু হতেই পারো না, পচা আম্মু একটা। হ্যাঁ, আমি পচাই। এবার বিদায় হতো এখান থেকে। ইমরুজা চৌধুরী আবারও ধমক দিলেন। ইফাতের এমন করুণ দশা দেখে মেহের এক পাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। ঠিক তখনই তোবা মুচকি হাসতে হাসতে এগিয়ে এসে ইফাতের সামনে দাঁড়ালেন। তিনি পরম মায়ায় মেহেরের হাতটা টেনে নিয়ে ইফাতের হাতের শক্ত ভাঁজে গুজে দিলেন। তারপর মৃদু হেসে রসিকতার সুরে বললেন, যাও ভাই, এবার তোমার স্পেশাল কফি তোমাকে দিয়ে দিলাম, আর আম্মুকে বিরক্ত করো না। তোমার এমন সরাসরি কথায় মেহের লজ্জায় একদম নুয়ে পড়ল। অন্যদিকে কাঙ্ক্ষিত জিনিস হাতে পেয়ে ইফাতের মুখে এক গাল হাসিতে ভরে উঠল। সে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবিজান, তুমি কত ভালো। তোমার এই চাচি শাশুড়ি মা বুঝেও না যে ছেলে নতুন বিয়ে হয়েছে, তার তো একটু বউটো লাগে নাকি। আমি যাচ্ছি এবার, আর বিরক্ত করতে আসবো না। ইফাত মেহেরের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কিচেন রুম থেকে বের হতে লাগলো। দরজার কাছে গিয়ে সে আবার একটু পেছন ফিরে মুখ বাঁকিয়ে আওড়ালো, পচা আম্মু ছেলের বউকে ছেলের কাছে না দিয়ে নিজের আঁচলের নিচে লুকিয়ে রেখেছে। একদম ভালো নও তুমি। তোমার স্বামী বাসায় ফিরুক, আজই সব বিচার দেব। এই বলে এক প্রকার টেনে হিচড়ে সে মেহেরকে কিচেন রুম থেকে নিজের রুমে নিয়ে এলো। রুমে ঢুকেই খটাস করে দরজাটা লক করে দিল সে। তারপর বিছানায় গিয়ে বেশ আরাম করে বসলো। ইফাতের এই ডোন্ট কেয়ার ভাব দেখে মেহের আগে গজগজ করতে করতে 2 হাতে কোমর চেপে ধরে তার সামনে গিয়ে দাঁড়ালো। আপনি আম্মুর সামনে এমন বেহায়াপনা কেন করলেন বলুন তো? আম্মু মনে মনে কি ভাবলো আমাদের নিয়ে? মেহের কৃত্রিম রাগ দেখালো। হৃদস্পন্দনের ঝড়ে মেহেরের কথার জবাব না দিয়ে ইফাত এক মলাট হ্যাচকা টানে মেহেরকে সোজা নিজের কোলের উপর বসিয়ে নিল। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত তার গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল। আকস্মিক এই স্পর্শে মেহেরের পুরো শরীর মুহূর্তে শিউরে উঠল। মেহেরের এ কেঁপে ওঠা দেখে ইফাত আলতো করে হাসলো। সে মেহেরের কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে আওড়ালো, কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। আর ঘরে যদি আসমানের জল জ্বলে, চাঁদ চোখের সামনে এমন ঘুরে ঘুরে বেড়ায়, তবে কোনো পুরুষ কি স্বাভাবিক থাকতে পারে বল? এমনিতেই ইফাত চৌধুরী তার শখের নারীর কাছে বড্ড দুর্বল। তার উপর সে শাড়ি পরে চোখের সামনে ঘুরঘুর করছে। এই অবস্থায় নিজেকে কিভাবে কন্ট্রোল করি বলো তো? মেহের যেন মুহূর্তে বরফের মতো জমে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা তীব্র বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। বুকটা দূরে দূরে কাঁপছে। তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। আর মেহেরের এই নীরবতার মাঝে ইফাতের স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। ইফাত মেহেরের ঘাড়ে এক গভীর ও মায়াবী চুমু এঁকে দিল। তার আবদ্ধ হাতটি শাড়ির আঁচল ভ্যাট করে মেহেরের উন্মুক্ত প্যাটের দিকে এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই মেহের এক অজানা আতঙ্কে কাঁপা কাঁপা হাতে ইফাতের হাতটা শক্ত করে চেপে ধরে আটকে দিল। মেহেরের বাধা দেওয়া দেখে ইফাত কিছুটা থমকে গেল, তবে সে মেহেরকে নিজের বুক থেকে সরালো না। সে কুম্ভকর্ণের মতো এক পরম আকুলতা ও অসহায় স্বরে ফিসফিস করে বলে উঠল, ফুলকন্যা, তোমাকে চাই, নিজের করে চাই। ঠিক ততটাই নিজের করে পেতে চাই যেখানে আমাদের দুজনের মাঝে কোনো দূরত্ব দেওয়াল থাকবে না। আমি সত্যিই নিজের ধৈর্য হারিয়ে ফেলছি। এখন কি করব আমি? মেহের একটা শুকনো ঢুক গেল। সে কি বলবে বা কিভাবে নিজের মনের অবস্থা প্রকাশ করবে তা ভেবে পাচ্ছে না। এই মানুষটাকে কি কথা বললে সে কষ্ট পাবে না, মেহের শুধু সেটাই ভাবছে। একই সাথে তার মনের ভিতর 5 বছর আগে সে অভিশপ্ত ভয়ঙ্কর স্মৃতির কালো মেঘ দানা বাঁধতে শুরু করেছে। একদিকে তার ভালোবাসার এই মানুষটা, আর অন্যদিকে মনের গহীনে লুকিয়ে থাকা সে গভীর ক্ষত। কোন দিকে পা বাড়াবে সে? মেহেরের এই নীরবতার মাঝেই ইফাত আবারও বলে উঠল, ফুলকন্যা, তোমার কি ভয় হচ্ছে? আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কি মনে হচ্ছে এই স্পর্শে কোনো ঘৃণা লুকিয়ে আছে? মেহের স্তব্ধ হয়ে সম্পূর্ণ চুপ হয়ে গেল। তার ভীষণ ভয় করছে, সত্য, কিন্তু ইফাতের এই ভালোবাসাময় ছোঁয়াকে তার কোনোভাবেই ঘৃণিত ছোঁয়া বলে মনে হচ্ছে না।
কিন্তু এই মুহূর্তে সে কিভাবে নিজেকে সম্পূর্ণ সঁপে দেবে সেটাই সে বুঝতে পারছে না। মেহেরকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে ইফাত এক চরম কাতর স্বরে আওড়ালো, সত্যি কি তোমার মনে হয় আমার স্পর্শ বাজে? আই সোয়ার ফুলকন্যা, তোমার মনে যদি এমন কোনো ভাব আসে তবে আমি কখনোই এই ছোঁয়া দিয়ে তোমায় কষ্ট দেব না। আশ্বাসের অটুট বন্ধন। মেহের তবুও কোনো কথা না বলে নিঝুম হয়ে রইল। তা দেখে ইফাত একটা দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। সে আর জোর না করে ধীরে ধীরে নিজেকে মেহেরের কাছ থেকে গুটিয়ে নিতে চাইল। ইফাত যখন মেহেরের কোমর থেকে হাত সরিয়ে বিছানা থেকে উঠে যেতে চাইল, ঠিক তখনই মেহের তড়িঘড়ি করে ইফাতের হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরল। সে আগের মতোই মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আপনি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছেন? ইফাত মেহেরের দিকে ফিরে তাকালো। তার চোখে তখন এক বুক মায়া। রাগ আর ফুলকন্যা? এমনটা নয়। তাছাড়া আমার ফুলকন্যাকে রেখে আমি কোথায় যাব বলো তো? জাস্ট নিজেকে একটু স্বাভাবিক করতে কিছুটা সময় নিচ্ছি। আর তোমার মনে তো এখন আমাকে নিয়ে দ্বিধা হচ্ছে, তাই মেহের আর চুপ থাকতে পারল না। সে ঝাপসা চোখ তুলে সরাসরি ইফাতের চোখের দিকে তাকিয়ে আকুল সুরে প্রতিধ্বনি করে, আমি কখন বললাম যে আপনার স্পর্শ আমার কাছে ঘৃণা লাগে? ইফাত মেহেরের মুখের দিকে চেয়ে একটু উদাসীন ভাবে হাসলো। ঘৃণা লাগেনি এটাও তো তুমি মুখে বললে না ফুলকন্যা। তবে তুমি নিজে থেকে সম্পূর্ণ প্রস্তুত না হলে আমাদের মাঝে জোর করে কিছুই হবে না। এই ইফাত চৌধুরী অধৈর্য হতে পারে, কিন্তু তার শখের নারীকে হার্ট করে তাকে কষ্ট দিয়ে সে কিছু করবে না, প্রমিস। ইফাতের এই নিঃশর্ত ভালোবাসার কথা শুনে মেহেরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের জল গড়িয়ে পড়ল। ইফাতের এই নিঃশর্ত ও পবিত্র ভালোবাসা মেহেরের ভেতরের সমস্ত ভয় আর জড়তাকে এক নিমিষেই গলি দিল। সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। মেহের নিজ থেকেই উল্টো ঘুরে ইফাতকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পরম আশ্রয়ে লেপ্টে রইল তার চওড়া বুকের মাঝে। এই মানুষটার সান্নিধ্যে থাকলে মেহেরের ভীষণ ভালো লাগে। তার বুকের রুমে নতুন করে বাচ্চার আশা খুঁজে পাওয়া যায়। এক অদ্ভুত ভালো লাগা আর অকারণে এক বুক শান্তি এসে ভর করে পুরো সত্তায়। মেহের যখন ইফাতের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই তার কানের কাছে সে চেনা পুরুষালী কণ্ঠস্বর ফিসফিসে ভেসে এলো, ফুলকন্যা। হুম? মেহের চোখ বন্ধ রেখেই মৃদু উত্তর দিল। ইফাতের কণ্ঠে আকুলতা আর গভীর মাদকতা। মেহের এবার সম্পূর্ণ নিশ্চুপ রইল। কোনো উত্তর না দিয়ে সে ওভাবেই ইফাতের বুকে মিশে রইল। বইয়ের এমন নীরবতা দেখে ইফাত দুষ্টুমি করে মেহেরের কানের লতিতে হালকা করে নিজের দাঁত ছোয়ালো। আচমকা সেই কামড়ে খানিকটা কুঁকড়ে উঠল মেহের। ইফাত সুযোগ বুঝে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে মন কাড়া দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে আওড়ালো, নীরবতা যে সম্মতির লক্ষণ, এটা কি তুমি জানো ফুলকন্যা? তার মানে কি আমার ফুলকন্যা জামাতে পরিপূর্ণ হতে সম্পূর্ণ রাজি? মেহের এবার লজ্জার চরম সীমায় পৌঁছে গেল। সে আমতামতে করে আমল লাল হয়ে বলল, কিন্তু এখন তো দিনের বেলায় কি কেউ? কথাটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই মেহের নিজের 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কি বলতে কি বলে ফেলল সে। মেহেরের এমন নিষ্পাপ আর অবুঝ কথা শুনে ইফাতের ঠোঁটের কোণে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহের হাতের ফাঁক দিয়ে ইফাতের সেই ভুবন জয়ী হাসির দিকে তাকাতেই আর লজ্জায় দ্রুত নিজের মাথাটা আবারও নিচু করে নিল। কিন্তু ইফাত আজ তাকে সহজে ছাড়বার পাত্র নয়। সে একটু বাঁকা হেসে মেহেরের চিবুক ধরে মুখটা উপরে তুলল। দিন হয়েছে তো কি হয়েছে? দিনের বেলা রোম্যান্স করা কি বারণ নাকি? তাছাড়া দুনিয়ার সব মানুষ তো রাতেই প্রথম রোম্যান্স করে। আমি না হয় দিনেই করলাম। ইফাত চৌধুরী বলে কথা, তার ভালোবাসা তো একটু ইউনিক হবেই। আর একদম টেনশন নিও না, এই রুমে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। সো জাস্ট রিল্যাক্স। মেহেরের আর কিছু বলার মতো সাহস বা ভাষা অবশিষ্ট রইল না। ততক্ষণ ইফাত তাকে নিজের শক্তিশালী বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ করে নিয়েছে। মেহেরের থুতনিতে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে এক গভীর চিবুক এঁকে দিয়ে অত্যন্ত মধুর সুরে প্রতিধ্বনিত করে, ভালোবাসি তোমায় আমার শখের নারী।
ইফাতের সে একটি মাত্র শব্দের জাদুতে মেহেরের মনের ভেতরের 5 বছরের পুরনো সমস্ত কালবৈশাখী ঝড় এক নিমিষে শান্ত হয়ে গেল। আর কোনো দ্বিধা নয়, আর কোনো দূরত্ব নয়। অতীতের সমস্ত ক্ষত ও গ্লানি পেছনে ফেলে তারা দুজনে একে অপরের মাঝে বিলীন হয়ে ডুব দিল ভালোবাসার এক অনন্ত অতল সাগরে, যেখানে কেবলই রয়ে গেল তাদের দুজনের নিবিড় নিঃশ্বাসের শব্দ আর পবিত্র আলো। উজান বেশ হেলে দুলে হাত পা নাড়িয়ে নিজের রুমে প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো মৌ বিছানায় আরাম করে বসে কার্টুন দেখায় মগ্ন, আর গালে হাত দিয়ে আয়াস করে চকলেট চিবুচ্ছে। এই চকলেটগুলো অবশ্য কিছু সময় আগেই উজান নিজে এনে দিয়েছে। প্রথমে সে মোটেও আনতে চায়নি। মেয়েটাকে কতবার করে বোঝালো যে এত চকলেট খাওয়া দাঁতের জন্য ভালো নয়, কিন্তু মৌ কথা শুনলে তো। শেষমেশ তার জেদের কাছে নত স্বীকার করে উজানকে চকলেট আনতেই হয়েছে। তবে চকলেট আনা নিয়ে উজানের কোনো মাথা ব্যথা নেই। আসল সমস্যাটা অন্য জায়গায়। একটু আগে সে যখন ইফাতের রুমের সামনে দিয়ে আসছিল, তখন দরজার ওপার থেকে ভেসে আসা মিষ্টি আবহাওয়ায় তার মেজাজটা বিগড়ে দিয়েছে। ইফাত বেটা দিনের বেলাতে বাসর জমিয়ে ফেলেছে, আর সে এতদিন ধরে বিয়ে করেও এখনও শুষ্ক মুখে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে মুখ ভার করে উজান গজগজ করতে করতে মৌয়ের পাশে গিয়ে বসলো। মৌ এক পলক বরের থমথমে মুখের দিকে তাকিয়ে চকলেটে কামড় দিল। তারপর আবারও নিজের কার্টুনে মনোযোগ দিল। উজান নিজের ভেতরের ব্যাকুলতা সামলাতে না পেরে একটু মৌয়ের গা ঘেঁষে এগিয়ে গেল, কিন্তু মৌ তাকে পাত্তাই দিল না। সে উল্টো একটুখানি পিছিয়ে গেল। মৌয়ের এই অ্যাভয়েডটি দেখে উজান প্রচণ্ড বিরক্ত হলো। রাগেও ক্ষোভে তার নাকের ডগা মুহূর্তেই লাল হয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকালো মৌয়ের দিকে, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। সে আগের মতো রিল্যাক্স মোডে বসে চকলেট খাচ্ছে। নিজের এক হাত দিয়ে এক প্রকার হ্যাচকা টানে মুখে নিজের একদম কাছে নিয়ে এসে বসালো। আচমকা এই টানাটানিতে মুখ ফাল করে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। এভাবে টানাটানি করছেন কেন? আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন নাকি? তুমি বা বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? বড় হই আমি তোমার, কোথায় আমার কাছে কাছে থাকবে, আমিতে মিশে থাকবে তা না। ম্যাডাম কার্টুন নিয়ে বিজি, চুপচাপ এবার আমার দিকে ফোকাস দাও, আর কোষে দুটো পাপ্পি দাও তো, আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মুহূর্তে উজানের দিকে নিজের দুই ভ্রু কুচকে তাকালো। এই গম্ভীর প্রফেসরের হঠাৎ কি হলো সে সেটাই বুঝতে পারছে না। উজানকে ওভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সে মনে মনে বেশ মজাই পাচ্ছিল। উজান আর কোনো সুযোগ না দিয়ে নিজেই মৌয়ের দিকে খানিকটা ঝুঁকে এলো, কিন্তু ততক্ষণে মৌ চিলের মতো সরে আবারও দূরত্ব তৈরি করে ফেললো। উজান এবার এক বুক অসহায়ত্ব নিয়ে তাকালো। পিচ্ছি সরে গেলে কেন? তুমি নিজে তো ভালোবাসা দেবেই না, অন্তত আমাকে তো একটু মিষ্টি মুখ করতে দেবে নাকি? মৌ এবার মুখ বাঁকিয়ে জবাব দিল, সারাক্ষণ তো আমাকে অসল মেয়ে, বেয়াদ্দব মেয়ে বলে বকা দিতেন। এখন নিজের উপর একটু লজ্জা হচ্ছে না বুঝি? নষ্ট পুরুষ একটা এসছে এখন ঢং করতে। পিচ্ছি এদিকে এসো না প্লিজ, বেশি কিছু করব না, জাস্ট দুটো চুমু খাবো, ব্যাস। উজান এক প্রকার মিনতি করলো, কিন্তু কে শুনে কার কথা? মৌ উল্টো মুখ ঝামটা দিয়ে আরো দূরে সরে গেল। উজান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কোনো কাজ হলো না। এই তারা মেয়েটাকে কোনোভাবেই আজ বাগে আনা যাচ্ছে না। অতপর উজান আকুতের স্বরে আওড়ালো, পিচ্ছি বউ কাছে আসো, জাস্ট দুটো চুমু খাবো, প্রমিস। মৌ এবার বিছানার উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেজ দেখিয়ে বলল, আমি আপনার বলের বউ। যখন আমি আপনার পিছু ঘুরেছি তখন পাত্তা দেননি, এখন আমার কাছে আইসেন লাঠি দিয়ে উগান্ডায় পাঠাবো। মৌয়ের মুখে এমন মারাত্মক কথা শুনে উজান বিষম খেয়ে খক খক করে কেসে উঠল। মেয়েটার মাথার তার ঠিক আছে কিনা সে মনে মনে সেটাই ভাবছে। সে দ্রুত নিজেকে একটু স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছি, এসব কি ধরনের অশ্লীল ভাষা পিচ্ছি? দেখি এদিকে এসো তো। এখন কিন্তু আমার এই ফাইজলামো একদম পছন্দ হচ্ছে না। আমি মোটেও ফাজলামি করছি না মশাই। আপনার এই দুদিনের ভালোবাসা দেখে আমি তো ভুলেই গিয়েছিলাম যে একসময় আপনি আমার সাথে কি কি করেছিলেন। অসভ্য পুরুষ একটা, তখন আমাকে কি বকাই না দিতেন। দূরে যান এবার, বউ ছাড়াও তো আপনি দিব্যি থাকতে পারেন। তাহলে এখন বউ ছাড়া থাকুন, আর একদম আমার ধারে কাছে আসবেন না। মৌয়ের এই কড়া জবাব শুনে উজান বুঝল চমচম সে পেলেও সহজে যে মুখে তুলতে পারবে না তা একদম নিশ্চিত। পিচ্ছি বউ তার পুরনো অপমানের সুদ বেশ ভালোভাবেই তুলছে।
তবু উজান হাল ছাড়ল না। সে বিছানার উপর এক প্রকার ধপাস করে বসে অত্যন্ত অসহায় দৃষ্টিতে ময়ূর দিকে তাকিয়ে ডেকে উঠল। পুচকে বিড়ালের বাচ্চার মতো বউ। মৌ কার্টুন থেকে চোখ সরিয়ে সাথে সাথে ফুঁসে উঠল। মুখ ভেঙে দিব আপনার, যদি আর একবার আমাকে বিড়ালের বাচ্চা বলেন। সেটাই দাও, মেরে মুখ ভেঙে দাও, সত্যি সত্যি। তবু অমন শুকনো মুখে আমায় রেখে দিও না। জীবনটা কেমন জানি একদম দেবদাসের মতো হয়ে গেল। শালা রিফাত কাল মাত্র বিয়ে করেও আজ ঘরের ভেতর বউকে সর্বর্ণ শেখাচ্ছে। আর আমার বিয়ের এতগুলো মাস কেটে গেল, অথচ আমি আজ পর্যন্ত বউকে সর্বর্ণের শটাও শেখাতে পারলাম না। ছি ছি উজান, এই জন্যই তোকে সবাই থার্ড জেন্ডার বলে। তুই কবে পুরুষ হবি বলতো? যা শালা, আমি তো পুরুষই। এই পিচ্ছি বইয়ের চক্করে পড়ে আমি নিজের পুরুষত্ব নিয়ে কিসব আবল তাবল বকছি। উজান নিজের চুল নিজে খামচে ধরল। আর সহ্য হচ্ছে না তার এসব। কেন যে সে বিয়ের সময় সে নিজে বউ মানি না বলে এত ভাব নিয়েছিল, এখন তার জন্য নিজেরই আরং ধুয়ে আফসোস হচ্ছে। অবশ্য এতে এই তেদর মেয়েটারই বা কী দোষ? সব তো সে নিজেই গড়বড় করেছে। তবে উজান চৌধুরীও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মুহূর্তের মাঝেই মনে মনে একটা মুখ্যম বুদ্ধি ফেলে মুখে এক পাকা হাসি ফুটিয়ে তুলল। অতপর নিভু নিভু দৃষ্টিতে ময়ূর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পিচ্ছি শ্বশুরবাড়ি যাবে? আই মিন আমার শ্বশুরবাড়ি আর তোমার নিজের বাপের বাড়ি? কথাটা শোনা মাত্রই মৌ চমকে তাকালো। অবিকল কার্টুনের মতোই তার চোখ দুটো কপালে ওঠার উপক্রম হলো। এই বিগত কয়েক মাসে সে কম করে হলেও 1000 বার নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলেছে। আর প্রতিবার এই গম্ভীর প্রফেসরের মুখে একটা মুখস্থ উত্তর এসেছে। শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে এখানেই ডেকে নাও, তবুও বাপের বাড়ি যাওয়ার নাম মুখেও আনবে না। অথচ সেই একই খিটখিটে লোকটা আজ নিজে থেকেই বাপের বাড়ি যাওয়ার অফার দিচ্ছে। উজানের এই আকস্মিক রূপবদল ময়ের ঠিক বোধগম্য হলো না। সে কিছু সময় ফালফাল করে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপনি সত্যি আমায় আব্বুর কাছে নিয়ে যাবেন? ততক্ষণে মৌ হাতের মোবাইলটা বিছানায় রেখে এবার বেশ খানিকটা এগিয়ে এলো উজানের দিকে। আর মৌকে বাগে পাওয়ার এই সুবর্ণ সুযোগটাই খুঁজছিল উজান। সে আর এক মুহূর্ত দেরি না করে এক ঝটকায় মৌকে টেনে নিজের শক্ত বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মৌর কপালে লেপটে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে উঁচিয়ে ধরে নিজের আঙ্গুল দিয়ে একটা খোপা বেঁধে দিতে দিতে উজান বলল, নেব না কেন? অবভিয়াসলি নিয়ে যাব, কিন্তু কিন্তু কি প্রফেসর সাহেব? মৌ এক নিঃশ্বাসে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আবার চকলেট খেতে বারণ করবেন তো? ওকে ডান, আজ থেকে চকলেট, আইসক্রিম, চিপস সব খাওয়া একদম কমিয়ে দিব। আপনার সব কথা শুনবো, এমনকি আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে প্রতিদিন স্ত্রীও করে দিব। তবু প্লিজ বলুন, নিয়ে যাবেন তো আমায়? মৌ একদমে কথাগুলো বলে থামলো। সে উজানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এখন বাপের বাড়ি যাওয়ার এক আকাশ সমান প্রত্যাশা ও আকুতি। ঠিক তখনই প্রফেসরের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হলো, তুমি উজান চৌধুরীর একমাত্র প্রিয় ওয়াইফি, আর তোমাকে দিয়ে আমি ঘরের কাজ করাবো। এটা তুমি ভাবলে কি করে? তুমি অলওয়েজ আমার মাথার মুকুট হয়ে থাকবে, বুঝলে? বুঝছি, কিন্তু তখন কিন্তু বলে থেমে গেলেন কেন? তাড়াতাড়ি বলুন না প্লিজ, আমার আর তর্স হয়েছে না। মৌ ছটফট করে উঠল। মৌকে এতটা উৎফুল্ল হতে দেখে উজান মনে মনে নিঃশব্দে হাসলো। এই সামান্য বাপের বাড়ি যাওয়ার কথা শুনে মেয়েটা এতটা খুশি হতে পারে তা তার জানা ছিল না। অবশ্য তার কাছে বাপের বাড়ি যাওয়াটা একটা সাধারণ ভ্রমণ মনে হলেও এই 4 দেয়ালের মাঝে বেঁচে থাকা ময়ের কাছে এটাই পৃথিবীর বেস্ট একটা দিন। উজান এবার আর সুযোগ হাতছাড়া করলো না। সে ময়ূর মুখের একদম কাছাকাছি নিজের মুখটা ঝুঁকিয়ে নিয়ে চোখ টিপে বলল, উজান চৌধুরী শুধু শুধু কোনো কাজ করে না বৌজান। তুমি যদি এখন নিজে থেকে আমাকে ভালোবেসে কিস করতে পারো, তবেই কেবল বাপের বাড়ি নিয়ে যাব, অন্যথায় নয়। কি? ময়ের চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে দিল। ইস, এত জোরে কেউ কি চিৎকার করে? শরীরে শক্তির তালিবস্যটুকু নেই, কিন্তু গলার জল মাশাল্লাহ ভালোই আছে। এবার বলো, কিস করবে নাকি যাবে না? শুকনো কথায় চিড়ে ভিজে না, বুঝছো জান?
মো এবার একটা নিদারুণ ইনোসেন্ট ফেস করে করুণ চোখে তাকালো, কিন্তু উজান চৌধুরী আজ এসব মায়াবী কান্নায় ভুলবার পাত্র নয় সে। সে নিজের সিদ্ধান্তে অটল। মো মুখটা একদম ছোট করে নিচু স্বরে আওড়ালো, কিস না করলে হয় না? অন্য কোনো শর্ত দিন না প্লিজ, প্লিজ। হুম, উজান চৌধুরী এক কথার মানুষ। উজান নাক নাড়ল। প্লিজ দুলহা যান, একটু দয়া করুন। মো এবার তেল দেওয়ার ভঙ্গিতে আহ্লাদের সুরে ডাকলো, তবু উজান তেমন করেই তাকিয়ে আছে। হুম, ওসব শুকনো কথায় আজ চিড়ে ভিজবে না ম্যাডাম। ফার্স্ট কিস করো আর তারপর সোজা বাপের বাড়ি চলো। মো মনের ভেতর অনেক ভাবলো, অনেক ফোন দিয়ে আটলো, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। সে এখন মনে মনে চরম আফসোস করছে। আর থেকে একটু আগে যখন লোকটা নিজে থেকেই দুটো চুমুক খেতে চেয়েছিল, তখনই রাজি হয়ে যাওয়া অনেক ভালো ছিল। এখন তো নিজের উপরই তার ভীষণ রাগ হচ্ছে। অবশেষে কোনো পথ না পেয়ে বাপের বাড়ি যাওয়ার লোভে এসে মুখ গুমটা করে চরম অসহায়ত্ব নিয়ে উত্তর দিল, আচ্ছা কয়টা দিতে হবে? বইয়ের মুখ থেকে অবশেষে স্বীকারোক্তি শুনে উজানের ঠোঁটের কোণে এক চরম তৃপ্তির ও বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। সে ময়ের কোমরটা নিজের দিকে আরেকটু টেনে নিয়ে বেশ আয়েশ করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।